হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6-এ পড়ছো তাদের যে হযবরল তোমাদের যে পাঠটা রয়েছে সুকুমার রায়ের লেখা, সেটা তোমরা কিন্তু ভালো করে দেখে নাও। এই পড়া কিন্তু খুবই মজার পড়া। তো আমার সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই পড়ো এবং পাশে বইটা রেখে ভিডিওটা শোনো, দেখবে পড়াটা খুব ভালো বুঝতে পারবে। ঠিক আছে? তোমাদের হয়তো অনেকেরই পড়া হয়ে গেছে, তাদেরকে বলছি না। যাদের ধরো পড়া হয়নি বা গল্পটা কোনো জিনিসটা ভালো করে বুঝতে পারছো না, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো করে শোনো, দেখবে তোমাদের পড়াটা ভালো লাগবে। তো দেখো, শুরু করছি। বেজায় গরম, গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের ওপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য। যেই সেটা তুলতে গিয়েছি, অমনি রুমালটা বলল ম্যাও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বেড়াল গোঁফ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মুশকিল, ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল। অমনি বেড়ালটা বলে উঠল, মুশকিল আবার কি, ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাক পেকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছ রুমাল। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, বিড়ালটা কি থেকে বিড়াল হলো, অর্থাৎ রুমাল থেকে কিসে পরিণত হলো? তো তোমরা অবশ্যই বলবে বিড়াল। তারপর দেখো, বিড়াল বলল, বিড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। আমি বললাম, চন্দ্রবিন্দু কেন? শুনে বিড়ালটা তাও জানো না বলে এক চোখ বুজে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল। তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপর দেখো, বেড়ালটা খুশি হয়ে বলল, হ্যাঁ, এ তো বোঝাই যাচ্ছে, চন্দ্রবিন্দুর চ আর বেড়ালে তালবস্য, রুমালের মা, হলো চশমা। কেমন হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না। কি পাছে বেড়ালটা আবার বিশ্রী করে হেসে ওঠে, তাই সঙ্গে সঙ্গে হুহু করে গেলাম। এইভাবে হুহু করে গেলাম। তারপর বেড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। তাহলে গরম লাগলে লোকে কোথায় যায়? তিব্বত যায়। এটা তো তোমরা বুঝতেই পারছো, লাইনটার মাধ্যমে বোঝাতে চেয়েছে। আমি বললাম, বলা বাড়ি সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বেড়াল বলল, কেন, সে আর মুশকিল কি? আমি বললাম, কি করে যেতে হয় তুমি জানো? বেড়াল একগাল হেসে বলল, তার জানি নে, কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস সিধে রাস্তা, 1.25 ঘন্টার পথ গেলেই হলো। আমি বললাম, তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো, মানে বলে দিতে পারো, এটা বলতে চাইছে আর কি। শুনে বিড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল। তারপর মাথা নেড়ে বলল, সে আমার কর্ম নয়। আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক বলতে পারতো। তাহলে এরপর দেখো কার কথা শুনতে পেলাম, গেছো দাদা। আমি বললাম, গেছো দাদাকে, তিনি থাকেন কোথায়? বিড়াল বলল, গেছো দাদা আবার কোথায় থাকবে, গাছেই থাকে। আমি বললাম, কোথায় গেলে তার সঙ্গে দেখা হয়? বিড়াল খুব জোরে জোরে মাথা নেড়ে বলল, সেটি হচ্ছে না, সে হওয়ার জো নেই। তাহলে এখানে যদি বলে এটি সেটি হচ্ছে না, সে হওয়ার জো নেই, এই লাইনটিতে সে মানে কোনটার কথা বোঝাতে চেয়েছে? তো তোমরা বলবে গেছোদার সঙ্গে দেখা করার কথাটা বোঝানো হয়েছে। এই দেখো, বিড়ালটা যেরকম এক চোখ বুজে হাসছিল না, সেই ছবিটাও এখানে পাশে দেওয়া রয়েছে, যে এক চোখ বুজে বিড়ালটা ফ্যাস ফ্যাস করে যে বিশ্রী রকম হাসছিল, ঠিক এই রকম ভাবে। ঠিক আছে, তোমাদের পাঠ্যবইতে সবারই থাকবে, দেখে নাও। এরপর দেখো, আমি বললাম, কি রকম? বিড়াল বলল, সে কি রকম জানো? মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। তাহলে উলুবেড়েতে দেখা করতে গেলে গেছো দাদা কোথায় থাকবেন? মতিহারিতে। যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি গেছেন রামকৃষ্ণপুর। এগুলো মনে রাখবে, খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু এখান থেকে প্রশ্ন দেয়। তাহলে মতিহারি গেলে আবার সে কোথায় থাকবে? রামকৃষ্ণপুরে। আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিম বাজার। কিছুতেই দেখা হওয়ার জো নেই। আমি বললাম, তাহলে তোমরা কি করে দেখা করো? বিড়াল বলল, সে অনেক হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সে হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, সে কীরকম হিসেব? বেড়াল বলল, সে ভারী শক্ত,
দেখবে কিরকম। এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের ওপর লম্বা আঁচড় কেটে বলল, এই মনে করো গেছো দাদা। একটা আঁচড় কেটে বলছে, এই মনে করো গেছো দাদা। বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। তারপর আবার ঠিক তেমনি একটা আঁচড় কেটে বলল, এই মনে করো তুমি। বলে আবার ঘাড় বাঁকিয়ে চুপ করে বসে রইল। তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনই করে খানিকক্ষণ কি ভেবে আর একটা করে লম্বা আঁচড় কাটে দেখো। তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনই করে খানিকক্ষণ কি ভেবে একটা তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনই করে খানিকক্ষণ কি ভেবে আর একটা করে লম্বা আঁচড় কেটে আর বলে, এই মনে করো তিব্বত। এই মনে করো গেছো বৌদি রান্না করছে। এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এই রকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন রাগ ধরে গেল। আমি বললাম, দূর ছাই, কি সব আবোল তাবোল বকছো, একটুও ভালো লাগে না। বেড়াল বলল, আচ্ছা তাহলে আরেকটু সহজ করে বলছি, চোখ বোঝো। আমি যা বলবো মনে মনে তার হিসেব করো। আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি। বেড়ালের আর কোনো সারা শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হলো। চোখ চেয়ে দেখি বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। কি আর করি, গাছতলে একটা পাথরের ওপর বসে পড়লাম। বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল, 7 দুগুণে কত হয়? আমি ভাবলাম, এ আবার কে রে? এদিক ওদিক তাকাচ্ছি। এমন সময় আবার সেই আওয়াজ হলো, কই জবাব দিচ্ছ না যে, 7 দুগুণে কত হয়? তখন ওপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড়কাক স্লেট পেন্সিল নিয়ে কি যেন লিখছে আর একবার ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, 7 দুগুণে 14। কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হয়নি, ফেল। আমার ভয়ানক রাগ হলো। বললাম, নিশ্চয়ই হয়েছে। 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে দিয়ে খানিকক্ষণ কি যেন ভাবলো। তারপর বলল, 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। আমি বললাম, তবে যে বলছিলে 7 দুগুণে 14 হয় না, এখন কেন? কাক বলল, তুমি যখন বলেছিলে তখন পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময় বুঝে ধাঁ করে 14 লিখে না ফেলতাম তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। আমি বললাম, এমন আনারই কথা তো কখনো শুনিনি। 7 দুগুণে যদি 14 হয় তা সে সবসময়ই 14। 1 ঘন্টা আগে হলেও যা, 10 মিনিট পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? আমি বললাম, সময়ের দাম কীরকম? কাক বলল, এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময় এখনো ভয়ানক মাগ্গি। এতটুকু বাজে খরচ করবার জো নেই। এই তো কদিন খেটে খুঁটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল। বলে সে আবার হিসেব করতে করতে শুরু করলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময়ে হঠাৎ গাছের একটা ফোকর থেকে কি যেন একটা সুরুত করে পিছলিয়ে মাটিতে নামলো। চেয়ে দেখি 1.5 হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুকো, তাতে কলকে টলকে কিচ্ছু নেই, আর মাথা ভরা টাক। টাকের ওপর খড়ি দিয়ে কে যেন কি সব লিখছে। বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুকুতে 2-1 টান দিয়ে জিজ্ঞাসা করলো, কই হিসেবটা হলো? কাক খানিক এদিক ওদিক তাকিয়ে বলল, এই হলো বলে। বুড়ো বলল, কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখনো হিসেবটা হয়ে উঠল না। কাক 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে বসে পেন্সিল চুষলো। তারপর জিজ্ঞাসা করলো, কতদিন বললে? ছবিটা দেখতেই পাচ্ছ কাকের হিসাব লেখা স্লেটে। বুড়ো বললে, 19। কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বলল, লাগ 20। বুড়ো বলল, 21। কাক বলল, 22। বুড়ো বলল, 23। কাক বলল, 23.5। ঠিক যেন নিলেম ডাকছে। ডাকতে ডাকতে কাক হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি ডাকছো কেন? তুমি ডাকছো না যে? আমি বললাম, খামোখা ডাকতে যাব কেন? বুড়ো এতক্ষণ আমায় দেখেনি, হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বনবন করে 8-10 পাক ঘুরে আমার দিকে ফিরে তাকালো। তারপর হুকুটাতে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো, খাড়াই 26 ইঞ্চি, হাত 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি।
আমি ভয়ানক আপত্তি করে বললাম, এ হতে পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কি শুয়োর? বুড়ো বলল, বিশ্বাস না হয় দেখো। দেখলাম ফিতের লেখা টেখা সব উঠে গিয়েছে, খালি 26 লেখাটা একটু পড়া যাচ্ছে, তাই বুড়ো যা কিছু মাপে সবই 26 ইঞ্চি হয়ে যায়। কি মজার, তাই না? এই দেখো বুড়ো, তার দাড়িওয়ালা, হাতে হুকো, দেখতেই পাচ্ছ ছবিটা।